একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের একেবারেই শেষ মুহূর্তে সাজেশন। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে রয়েছে সেকেন্ড সেমিস্টারের পল সায়েন্সের একদম চূড়ান্ত ইম্পর্টেন্ট সবচেয়ে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি, এবং এখানে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একেবারে প্রতিটা অধ্যায় ধরে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো একেবারেই পরীক্ষা আসার মতো সেই প্রশ্নগুলো কিন্তু তুলে ধরেছি, এবং আশা রাখবো এই প্রশ্নগুলির মধ্যেই তোমাদের 100% পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে 100%ই কিন্তু এই প্রশ্নগুলির মধ্যে কমন পাবে। ঠিক আছে, তো কি কি প্রশ্ন রয়েছে আমরা একটু আগে দেখে নিই। দেখো, তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে তা হলো রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ। তো তোমাদের প্রত্যেকেই জানো যে তোমাদের সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাটি 40 নম্বরের হবে। তো সেই 40 নম্বর থেকে 8 নম্বর কিন্তু এই প্রথম অধ্যায়ে রয়েছে। সেখানে তোমাদের একটা 6 নম্বরের প্রশ্ন আসবে এবং একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, মোট হচ্ছে তোমাদের 8 নম্বর। তো 6 নম্বর প্রশ্নের জন্য আমি 5টি মাত্র প্রশ্ন রেখেছি এবং সেই 5টি প্রশ্ন থেকে কিন্তু কমন তোমরা পেয়ে যাবে, একেবারে 100% গ্যারান্টি। তো প্রথম প্রশ্ন আছে, আইন ও স্বাধীনতার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, সাথে করবে আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এই যে প্রশ্নটা রয়েছে 4 নম্বর, এই প্রশ্নটা কিন্তু দেখে নেবে যে বেশিরভাগ স্কুলে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটাই আসছে। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, 2 নম্বরের জন্য কি কি প্রশ্ন করবে, 2 নম্বরের জন্য আমি 5টা প্রশ্ন রেখেছি এবং সেখান থেকে একটা আসবে। প্রথম, মার্ক্সবাদীদের মতে আইন বলতে কি বোঝায়। দ্বিতীয়, আন্তর্জাতিক সাম্য কি। তৃতীয়, সামাজিক ন্যায় বলতে কি বোঝো। 4 নম্বর, অর্থনৈতিক সাম্য কাকে বলে। এবং শেষ প্রশ্ন, জাতীয় স্বাধীনতা কাকে বলে। এই ছিল প্রথম অধ্যায় থেকে প্রশ্ন। এবার আসবো আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় রয়েছে আমাদের জাতি ও জাতীয়তাবাদ। তো দেখো, এই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের 40 নম্বরের মধ্যে 6 নম্বরের আসবে প্রশ্ন, একটা 4 নম্বরের আসবে এবং একটা 2 নম্বরের আসবে। তো 4 নম্বরের প্রশ্নের জন্য আমি মাত্র 5টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এবং সেখান থেকে আসবে। কি কি? প্রথম, জাতীয়তাবাদের সপক্ষে মূল যুক্তিগুলি উল্লেখ করো। 2 নম্বর, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো। 5 নম্বর, জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। আচ্ছা, 2 নম্বরের জন্য কি কি প্রশ্ন করবে? 2 নম্বরের জন্য কিন্তু একটু বেশি করতে হবে, যেহেতু অধ্যায়টি একটু বেশি রয়েছে, সেক্ষেত্রে তোমাদের 8টি মতো প্রশ্ন করতে হবে। প্রথম, জাতি বলতে কি বোঝায়। 2 নম্বর, জনসমাজ বলতে কি বোঝায়। 3 নম্বর, জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে দুটি পার্থক্য লেখো। 4 নম্বর, জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। 5 নম্বর, জাতীয়তাবাদের জনক কাকে বলে, সাথে করবে এর মূলনীতি কি। 6 নম্বর, বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো। 7 নম্বর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে দুটি যুক্তি লেখো। 8 নম্বর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির বিপক্ষে দুটি যুক্তি লেখো। এটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে, কিভাবে না, এক জাতি এক রাষ্ট্র নীতির বিপক্ষে দুটি যুক্তি লেখো। এটা মুক্তি হয়ে গেছে, এটা মুক্তি না, এটা হবে যুক্তি। এই গেল দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশন। এবার হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সাজেশন। তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এখান থেকে মোট তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে, একটা 6 নম্বরের আর একটা 2 নম্বরের। তো 8 নম্বরের প্রশ্ন তোমাদের এখান থেকে আসছে। তো 6 নম্বরের জন্য আমি মাত্র 4টি প্রশ্ন রেখেছি এবং এখান থেকে একেবারে 100% কমন পাবে। কি কি প্রশ্ন? গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো, অর্থাৎ গণতন্ত্রের উপর কিন্তু প্রশ্ন একটা আসতে চলেছে। 4 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অসুবিধা বা ত্রুটিগুলি ব্যাখ্যা করো। একেবারে গ্যারান্টি এই প্রশ্নগুলি আসবে। 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের মান 2, যে প্রশ্নগুলি তোমরা করবে। প্রথম, গণতন্ত্রের মূল কথা কি। 2 নম্বর, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝো। 3 নম্বর, সর্বগ্রাসীবাদের দুটি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 নম্বর, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, গণতন্ত্রের দুটি গুণ লেখো। 6 নম্বর, গণতন্ত্রের সাফল্যে
সার্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন কে? আচ্ছা, এই গেল তোমাদের তৃতীয় অধ্যায় দিকে সাজেশন। এবার হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা অগ্রণী চিন্তাবিদগণ। তো এখান থেকে মাত্র তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে। তো 6 নম্বরের প্রশ্নই আসবে একটা, অর্থাৎ বড় প্রশ্ন একটা আসবে। তো আমি 6 নম্বরের জন্য মাত্র 6টি প্রশ্ন রেখেছি। তো এই 6টা থেকে কিন্তু কমন তোমাদের চলে আসবে। প্রথম, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। প্রশ্নটি ঘুরিয়েও দিতে পারে। কিভাবে? গান্ধীর চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। 3 নম্বর, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দের সামাজিক সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসু চিন্তাধারা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, মৌলানা আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা আলোচনা করো। এই গেল চতুর্থ অধ্যায় থেকে সাজেশন। এবার হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে সাজেশন। দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু তোমাদের প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসবে, সুতরাং কিন্তু একটা অধ্যায়ের বিকল্প আর একটা অধ্যায় তুমি করে যেতে পারবে না, সুতরাং সেইভাবে প্রিপারেশন কিন্তু নেবে। পঞ্চম অধ্যায়, মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্য সমূহ। এখান থেকে 6 নম্বর প্রশ্ন হবে, একটা 4 নম্বর এবং একটা 2 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের জন্য তোমাদের 7টি প্রশ্ন আমি মাত্র রেখেছি। কি কি প্রশ্ন রেখেছি? প্রথম, নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য লেখো। নাগরিক কর্তব্য বলতে কি বোঝো? সাথে করবে ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের কর্তব্যগুলি দেখো। নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? নির্দেশমূলক নীতিসমূহের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। আর 7 নম্বর করবে নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য লেখো। আচ্ছা, 2 নম্বরের জন্য কি কি করবে? 2 নম্বরের জন্য মাত্র 5টি করবে। কি কি করবে? প্রথম, নৈতিক অধিকার বলতে অধিকার কাকে বলে? উদাহরণ দাও। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কি কি? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতি লেখো। আর মৌলিক অধিকারের দুটি বৈশিষ্ট্য। মৌলিক অধিকার বা নৈতিক অধিকার থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেকখানি রয়েছে। ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ একেবারে শেষ অধ্যায় তোমাদের। এখান থেকে তোমাদের কিন্তু 6 নম্বরের প্রশ্ন আসবে, একটা 4 নম্বর, একটা 2 নম্বর। তো 4 নম্বরের জন্য মাত্র 5টি প্রশ্ন রেখেছি, এখান থেকে একেবারে কমন পেয়ে যাবে। প্রথম, ভারতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো। 3 নম্বর, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, ভারত পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিএফ সিস্টেম গ্রহণ করেছেন কেন? 5 নম্বর, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার সুবিধাগুলি আলোচনা করো। 2 নম্বরের জন্য কি করবে? 2 নম্বরের জন্য তোমরা করবে নির্বাচন কমিশনের দুটি কাজ লেখো। 2 নম্বর, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কি বোঝো? এটা কিন্তু আসতে চলেছে। 3 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, ভারতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দুটি শর্ত লেখো। 5 নম্বর, নির্বাচনী এলাকা বলতে কি বোঝো? 6 নম্বর, পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থাটি দুটি সুবিধা লেখো। এই গেল তোমাদের সম্পূর্ণ ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন, এবং আশা রাখবো যে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে যাবে। সুতরাং যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই প্রশ্নগুলিকে কিন্তু পরীক্ষার আগে সম্পূর্ণভাবে প্রিপারেশন করেই যাবে, কারণ তোমরা ধরেই নাও যে এই প্রশ্নগুলি করে গেলে তোমাদের 35+ নম্বর কেউ আটকাতে পারবে না, এখান থেকে আসবে প্রশ্ন। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। যদি প্রশ্নগুলো আমাদের কমন আসে, কমন এলো কি বা না এলো কি, আমি চেষ্টা করব যে পল সায়েন্সের যে প্রশ্নপত্রটি সেকেন্ড সেমিস্টারে আমাদের হাতে আসবে সেটি তোমাদের সামনে তুলে ধরা, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন এসেছে বা ভবিষ্যতে আসতে পারে। তো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওটাতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।